আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাস্টার শেফ সায়রা। আজকে ভাবছি যে কী বিষয়ে ভিডিও বানাবো। তো সবসময় তো আর একই রকমের জিনিস কি আর দেখতে ভালো লাগে, সবসময় দেখতে ভালো লাগে না। তো ভাবলাম অন্যরকমভাবে কিছু একটা ভিডিও বানানো যাক। আজকে এই ফিশ যে ট্যাঙ্কটা আছে, এই ফিশ ট্যাঙ্কটা আমি পরিষ্কার করব। প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে ভেতরে, এই যে ধারগুলো আছে না, এই ধারগুলো ভেতর সাইডে শ্যাওলা ধরে গেছে, নোংরা হয়ে গেছে। এটা পরিষ্কার করব। পরিষ্কার করলে খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার রাখবে। আর আজকে যে ওয়েদারটা এতটাই পরিমাণে বাজে, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যে কারণে ওই যে ঘাম ঘাম একটা ভাব থাকে। এই প্রত্যেকটা জায়গায় এরকম ঘাম ঘাম ভাব, এটা দেখা যাচ্ছে না বাট আছে। আমি এটা কিছুটা ক্লিন করেছি, দেখাচ্ছি। আরেকটা জায়গাতে আছে, এখানে ভালোভাবে দেখা যাবে। মানে এরকম প্রত্যেকটা জায়গায় এরকম ঘাম ঘাম ভাব হয়ে গেছে। এটা বর্ষাকালেই কেবলমাত্র হয়। প্রত্যেকটা জায়গা অগোছালো হয়ে আছে। এখনও কোনো কিছু পরিষ্কার করা হয়নি। কাল থেকে কারেন্ট ছিল না, কালকে নয় তার আগের দিন দিয়ে কারেন্ট ছিল না। তো কালকে সারাদিন পানি দেওয়া হয়নি, প্রচুর পরিমাণে পানির কষ্ট হয়েছে। আজকে সকালবেলা দেখলাম যে পানি দিয়েছে, সেই পানিটা তুলেও কাজ করা হয়ে গেছে, আবারও পানি তোলা হয়েছে। পুরো বাড়ি অগোছালো হয়ে আছে। কোনো কিছু মানে শুধু কেবলমাত্র এই বিছানা কাঁথাটা একটু পরিষ্কার করে দিয়েছি, আর বাকি কোনো কিছু পরিষ্কার করা হয়নি। আগে ঘরটা ঝাঁট দিয়ে দিই, তারপরে এই যে ফিশ ট্যাঙ্ক আছে, এই ফিশ ট্যাঙ্কটা আমি পরিষ্কার করব। গাছের গোড়ায় আবার পিঁপড়া বাসা করে নিয়েছে। এখন আমি ডিম ভাজি করব, জামা কাপড় ধুইব। যে গাছে আমি করে সার্ফ পানি দিয়েছিলাম না, ওই গাছে ডাইব্যাক চলে এসেছে। তো জানি না কীভাবে বাঁচাবো, তো ভাবছি সব রকমের ট্রাই করে দেখি বাঁচে বা কী করে। তারপরে তো হায়ার মুহূর্তের ব্যাপার তো আল্লাহর হাতেই আছে। সব জিনিসকে এক না একদিন মরতে হয়। এই যে গাছ লাগিয়েছি, এর মানে এই নয় যে সারা জীবন আমার গাছটা থাকবে। মারা যাবে, কিন্তু একটু যত্ন করে। আজকে দিয়েছি আমি ওই ঘর মোছার পরে যে পানিটা বেশি হয়েছিল, তার মধ্যে লাইজল ছিল আর ফিনাইল ছিল, তার মধ্যে একটু সার্ফ মিশিয়ে দিয়েছি, যাতে গাছের গোড়ায় ওই যে পিঁপড়েগুলো হয়েছে না, ওই পিঁপড়েগুলো যাতে মারা যায়। সার্ফও পানি বা শ্যাম্পু পানি বা আর একটা জিনিস হচ্ছে ওই যেইগুলোতে থালা বাসনের যে সাবানগুলো হয়, সেই সাবানগুলো দিয়ে মানে ভালো করে পানির সাথে ঘুটে ওই পানিটাকে সাথে সাথে দিয়ে দিলে পিঁপড়েগুলো মানে জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যেই মারা যায়। তো ওইটাও একবার করব। তার সাথে দেবো হিউমিক অ্যাসিড, নিয়ে এসেছি হিউমিক অ্যাসিড দেবো। এতে গাছের যে গ্রোথ মানে শিকড় যে গ্রোথ, সেই গ্রোথটা ভালো হবে। আর নিয়ে এসেছি ফাঙ্গিসাইডটাও দেবো। এবং এই হিউমিক অ্যাসিডটা আমি ভাবছি ভাতের যে ফ্যান হয় মার, ওই মারটাকে আমি কালেক্ট করে রেখেছি। ওটা ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে একটু হিউমিক অ্যাসিড দিয়ে দেবো, দিয়ে তারপর ওটা গাছের মধ্যে দেবো, যাতে গাছের গ্রোথটা ভালো হয়। শিকড়ের গ্রোথ ভালো হলেই তো অটোমেটিক গাছের গ্রোথ ভালো হবে। তো জানি না বাঁচাতে পারবো কি না, তবে চেষ্টা করে যাচ্ছি। আর বৃষ্টি হচ্ছিলো আমার উপরে ছাদে, যে দুটো ক্রোটন গাছ ছিল। আমি অনেকের ভিডিওতে দেখেছি যে ক্রোটন গাছ বেশি জল পছন্দ করে না। বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে জল পেয়েছে, পানি পেয়েছে। সে পানিতে পুরো গাছটাই একদম মানে মরমর অবস্থা হয়ে গেছে। দেখি বাঁচাতে পারি কি না। আমি অফলাইনে অনেক কাজ করে নিয়েছি, প্রতিদিন একই ভিডিও বানালে ভালো লাগবে না দেখতে, তাই ভাবলাম একটু নিত্য নতুন কোনো একটা কিছু বানাই। এরপরে আমি জামা কাপড়টা কেচে নেবো। জামা কাপড় কেচে আমি ছাদে মেলে দিয়ে এসে যে ফিশ ট্যাঙ্ক আছে, ওই ফিশ ট্যাঙ্কটা আমি পরিষ্কার করব। এখন ভাজা করব করলা, দিয়ে দেবো তেল। ছেলে মেয়ে স্কুলে গেছে, আজকে স্যাটারডে, হাফ টিফিনে ছুটি হয়ে যাবে। সব ছেলেমেয়েরা তার দুটোর মধ্যেই চলে আসবে, দুজনে এসে বলবো না খেতে দাও চিৎকার চেঁচামেচি করবে। তাই ভাবলাম একদিকে কাজ হোক আর একদিকে রান্না হতে থাকে। রান্না তো আমি করবো না, রান্না তুলে দিলাম, গ্যাস তার কাজ সে তার করবে, আমি আমার কাজ করব। এবার দিয়ে দেবো একটু কালো জিরে। তো অনেকে এবার বলবে উচ্ছে ভাজায় কে কালো জিরে দেয়। দেখেন, কে কী দিবে না দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি দেই, আমার ভালো লাগে, এবং এটা খেলে, কালো জিরে খেলে শরীরের জন্য খুব উপকার। তো আমি দিয়ে থাকি কালো জিরে। কালো জিরে দিলে যে টেস্ট খারাপ আসে বা অন্যরকম একটা স্মেল আসে সেটা কিন্তু নয়, কোনো রকমের কোনো ফ্লেভার পাওয়া যায় না। আমি জাস্ট আমার ভালো লাগে আমি দিই, এবং লুকিংটাও খুব সুন্দর লাগে। সাদা আর গ্রিন, হোয়াইট আর গ্রিনের উপর ব্ল্যাক খুব ভালো লাগে। প্রয়োজন মতো নুন দিলাম। এবার হলুদ দিয়ে ভালো করে নেড়ে এটা আমি হালকাভাবে মানে স্লো আছে, এটা আমি সিদ্ধ করে নেবো। সিদ্ধ হয়ে যাবে, তারপর এটা ভাজা হয়ে যাবে। স্লো আছে মানে আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না। এবার ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে। ডাল রান্না করছি, ডালে আম দেবো। আম শুকনো করার জন্য ছাদে রেখেছি, ছাদ থেকে নিয়ে এসে দেবো। এখন গরমের সময়, আমের সিজন, আর এখন টক ডাল না রান্না করলেই হয়। প্রত্যেক বাড়িতে আম থাকে, আর আম দিয়ে টক ডাল রান্না করা মানে স্পেশালি গরমের সময় খেতে খুব ভালো লাগে।
স্নেক প্ল্যান্ট দুটো বাড়িতে ছিল, একটা দরজার মুখে ছিল আর একটা সিঁড়িতে ছিল, আমি বাইরে বের করে দিয়েছি। বৃষ্টির জন্য বুটটা ভিজে গিয়েছিল, তাই বুটটা রোদে দিলাম। এখানে মাদুরি আছে দুটো, মানে ভেতরেই ছিল, কিন্তু জানালা দিয়ে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে এসে মাদুরিগুলো ভিজে গিয়েছিলো, যে কারণে মাদুরিগুলো রোদে দিয়েছি। এখানে আম রোদে দিয়েছি, একটু ছায়া পড়ে যাচ্ছে। এবার অন্য একটা জায়গায় ট্রান্সফার করতে হবে। এখানেই থাক, রাখা ঠিক হচ্ছে না, এখানেই থাক। এখান থেকে নেবো না, ভিতরে রেখেছি, সেখান থেকে নেব। আমি ভাবলাম যে ক্রোটন গাছটা হয়তো মারা গেছে, মানে বোধ হয় এই যে প্রচণ্ড রোদ বেরিয়েছে বৃষ্টির পরে, এই রোদে একদম ঝিমি গিয়েছিল। এ তো এসে দেখি একদম সফট, তো একদম চাঙ্গা হয়ে দাঁড়িয়ে গেছে গাছ, একদম নিতিয়ে গেছিলো। তার মানে কড়া রোদ সহ্য করতে পারছিল না। হায়, আমি তো কী ভয় পেয়ে গেছিলাম। গাছটা খুব সুন্দর, দুর্দান্ত হয়েছে। ও নতুন নতুন কী বলে, যে স্পাউট বলে না কী বলে ঠিক জানি না, গ্রোথ হয়েছে, খুব সুন্দর গ্রোথ হয়েছে। লিলি, রেন লিলিরও খুব সুন্দর গ্রোথ হচ্ছে। ভেতরে ঢুকে দিয়েছি সব। আর একটা ক্রোটন, এই একটা ক্রোটন, যাই হোক দুটো ক্রোটন ভালো আছে, দেখে শান্তি। যাই এবার ডালের মধ্যে আমটা নিয়ে যাই, ডালের মধ্যে দিয়ে দিই। এখানে আছে সং অফ ইন্ডিয়া। আমি তো একটা ডাল কেটে নিয়েছি, ডালটা গেঁড়ে দেবো। এই গাছগুলো মানে গেঁড়ে দিলেই হয়ে যায়। এই যে একটা ডাল ভেঙে হয়ে পড়েছিল, নিচে গেঁড়ে দিয়েছিলাম। ভাবছি নিচে কেন তৈরি করবো গাছ, ছাদে তৈরি করবো, ছাদ বাগানটা ভরাবো। তো কেটে নিয়ে এসেছি, সময় করে এটাকে লাগাবো। এই যে আম কিছুটা রেখে দিয়ে গিয়েছিলাম, এটাকেই নিয়ে যাবো। এটাকেই নিয়ে গিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো। পাখি এরা আছে আমার এখানে, দানা খেতে আসে। এই যে আমার পাখিগুলো খেয়ে দানা খেয়ে যেগুলো পড়ে, এই পাখিগুলো, এই ঘুঘু পাখিগুলো এসে আমার এখানে খায়। আসে, হ্যাঁ 4-5টা আছে, এসে খায়। আমি কাজ করবো, ওরা তো এখান থেকে সব দানাগুলো ঘুরিয়ে খাবে। এগুলো হচ্ছে আমার বিরাট পাওনা, কারণ আমি তো পাখি পছন্দ করি। আর আমার বাড়িতে যদি কোনো আবারা পাখি যদি আসে, সেটা আমার কাছে একটা বিরাট পাওনা। যারা পাখি মানে পছন্দ করে, তাদের কাছে এগুলো বিরাট পাওনা। যে এমনি শুধু দানাগুলো, এই যে দানা পড়ে থাকে, এই দানাগুলোকে খাওয়ার জন্য আমার পাখি মানে বাইরে থেকে পাখি আসে। সত্যি আমার খুবই ভালো লাগে। কালকে আমাদের এখানে কারেন্ট ছিল না থাকার ফলে আমি পাখির পানিটাও চেঞ্জ করতে পারছিলাম না। আজকে সব চেঞ্জ করে দেবো। বেবিগুলো কেমন আছে দেখবো, দাঁড়ান আপনাদের বেবিগুলো দেখাচ্ছি। এই যে ভাড়ার বেবি আছে, দেখ বের করে নিয়েছি। এই পটি করে দিবে, এই জন্যই আমি নিচে রেখে দিয়েছি, আর পটি করবে না। 3 পিস। এদের দেখতে হয় যে এদের মধ্যে কোনো সমস্যা আছে নাকি, তাহলে সেরকম ট্রিটমেন্ট করতে হবে, নাহলে মারা যাবে। ঠিক আছে, বেবিগুলো রেখে দিই। ডাল রান্না হয়ে গেছে। এখানে করলা ভাজি করেছি, করলা ভাজিতে একটু পেঁয়াজ দিয়েছি। আমি সাধারণত করলা ভাজিতে পেঁয়াজ দিইনি, আর আজকে একটু পেঁয়াজ দিয়েছি, কারণ করলা ভাজিতে দেখলাম একটু তেল বেশি হয়ে গেছে, সেই জন্য একটু করলা ভাজিতে পেঁয়াজ দিয়েছি। একটু পেঁয়াজ দিলে যারা তেতো কম খায় বা যারা তেতো পছন্দ করে না, এই পেঁয়াজ দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, আর করলাটা বেশি তেতো লাগে না। এখন আমি জামা কাপড় মিলতে যাবো। আমি জামা কাপড় ধুইতে গেছিলাম, নিয়ে ধুয়েছি বসে বসে, আমার কোমর যন্ত্রণা হচ্ছে। আমি জামা কাপড়টা মিলে দিয়ে আসি, তারপরে এসে আর দুটো রান্না বাকি আছে, সে দুটো রান্না কমপ্লিট করব। যে হাঁড়িতে ডাল রান্না করেছিলাম ওর মধ্যে ভিন্ডি রান্না করে নেব। হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো তেল। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভিন্ডি। দিয়ে দেবো প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো। আমি আজকে ভিন্ডিটা একটু ঝাল বানাবো, তাই একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ। ভালো করে কষিয়ে নেব। হলুদের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভিন্ডি একটু কষিয়ে নেব। আর ভিন্ডি একটা সবুজ মতো গন্ধ করে, মানে কীরকম একটা বিচ্ছিরি গন্ধ করে, যেটাকে আমাদের গদা বাংলায় বলা হয় হালি গন্ধ। ওই একটা গন্ধ থাকে, ওই গন্ধটা, ওই হালি গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভিন্ডিটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমি যখনই রান্না করতে আসবো, আমার ছেলে তখন চলে আসবে রান্না করার জন্য। সে ভিন্ডি কষছে, ভিন্ডি কষো।
আঁচটা স্লো করো। এদিকে 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 এদিকে, বন্ধ হয়ে যাবে না হলে। হ্যাঁ, ভিন্ডি ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে পানি দিয়ে ঢেকে দেব। দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। এবার দিয়ে দেবো সরিষা পেস্ট। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমি যেই কড়াতে করলা ভাজি করেছিলাম, সেই একই কড়াতে আমি চিংড়ি মাছ রান্না করে নেব। চিংড়ি মাছ রান্না করার জন্য আগে চিংড়ি মাছকে হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়া। খুব কড়া ভাজা করবো না, হালকা করে ভেজে তুলে নেব। আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, কিছুক্ষণ মনে থাকে তারপরে ভুলে যাই, তো এই সময় মনে আছে, সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এখানে ভোট হয়েছে, তো আমি স্বপ্ন দেখেছি তৃণমূল পেয়েছে, একটা জায়গায় ভোট বেরোনো আছে, একটা জায়গায় কথা বলছি, তৃণমূল পেয়েছে প্রায় 150টার মতো, মানে একটা নয় বেশ কয়েকটা জায়গায় এইরকম একটা মানে স্বপ্ন তো কোনো মাথা মুখে থাকে না। তো যাই হোক, আর স্বপ্ন আমার প্রায় সত্যি হয়ে যায়। তো জানি না কি সত্যি হবে কি মিথ্যা হবে। বিজেপি পেয়েছে 80টার মতো আসন, আর তৃণমূল পেয়েছে প্রায় 150টার মতো আসন। তো যাই হোক বাবা, যেই পার্টি আসুক না কেন, বিজেপি যেন না আসে। শান্তি চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই, বিজেপি যেন না আসে। চিংড়ি মাছ ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একই পাত্রে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো তেল। এই রান্নায় কিন্তু একটু বেশি করে তেল লাগবে। ভালো করে লাল লাল করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা, দিয়ে দেবো রসুন। ভালো করে আদা রসুন কষিয়ে নেব। আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলার তেল ছেড়ে দিয়েছে, এর মানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব প্রয়োজন মতো পানি। চিংড়ি মাছের তরকারি রান্না করতে গেলে বেশি পানির প্রয়োজন পড়ে না, জাস্ট হাফ গ্লাসের মতো। কাপ হিসেবে মাপতে গেলে যেই কাপের চা খাওয়া হয়, সেই চা খাওয়ার কাপের 1 কাপ। এবার দিয়ে দেব ভেজে রাখা গরম মশলা। না, এটা আমি ভাজিনি বাড়িতে, এটা আমি কিনে নিয়ে এসেছি। সানরাইজের গরম মশলা। সানরাইজের গরম মশলা কিন্তু খুবই ভালো, যে কোনো তরকারিতে দিলে খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যায়। যেমন কাঁচা গরম মশলাকে বেটে দিলে ঠিক যেরকম সেন্ট, আর ওই সানরাইজের গরম মশলা ওইটা দিলেও ওই একই পরিমাণে সেন্ট পাওয়া যায়। দিয়ে দেব সানরাইজের গরম মশলা। আমার বলার মধ্যে বা ভিডিও বানানোর মধ্যে যদি কোনো প্রকারের কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আঁচটা কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য একটু ফুটতে দেব। এই সময় দিয়ে দেব প্রয়োজন মতো নুন। ভালো করে নেড়ে নেব। আঁচ স্লো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। রান্না কমপ্লিট হয়ে গেছে।
এইরকম যখন তেল দাঁড়িয়ে যাবে ভেবে নেবে রান্না কমপ্লিট। গন্ধটা খুব সুন্দর হয়েছে, টেস্ট করে দেখলাম, টেস্ট খুব অসম হয়েছে। স্মেল অ্যান্ড টেস্ট ইজ ভেরি গুড। এখানে ভিন্ডি রান্না হয়ে গেছে, একদম নর্মাল রান্না করেছি। মাছগুলো একটা মগের মধ্যে নিয়েছি, এসব নোংরা হয়ে আছে, এর ভেতরে কি সব গুঁড়া গুঁড়া আমার তো মাথায় ঢুকেনি, সব পরিষ্কার করি, এগুলো সব পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি। ফিশ ট্যাঙ্কের মধ্যে একটা কালার মেশাচ্ছি, এটা আমাকে মাছের দোকানেই দিয়েছিল। মাছের মধ্যে কোনো প্রকারের ফাঙ্গাল ইনফেকশান হবে না, বোধহয় একটু বেশি পড়ে গেছে, 10 ফোঁটা দিতে বলেছিল। আমি যে গাছের ডালগুলো নিচ থেকে ভেঙে নিয়েছিলাম, উপরে দেখলাম কোনো টব ফাঁকা নেই, যেই গাছগুলো একটু মরো অবস্থা, কিছু কিছু চন্দ্রমল্লিকা দেখলাম যে মারা যাচ্ছে, তো সেই টবের মধ্যেই আমি গেড়ে দিয়েছি। আমি এখন খেতে বসবো। আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা প্লিজ কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।